যে সমস্ত শিক্ষক ও অভিভাবকরা আপনাদের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করানোর জন্য বিভিন্ন প্রশ্নপত্র খুঁজছেন বা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করছেন তৃতীয় শ্রেণীর বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে, আজকে ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের 2024-এর জন্য ফাইনাল এক্সাম 2024-এর জন্য পরিবেশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি অন্যান্য ক্লাসের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা মিস করেছেন এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ফাইনাল এক্সাম 2024-এর আগে যদি আমি সময় পেয়ে থাকি তাহলে বিভিন্ন প্রশ্নপত্রের দ্বিতীয় পার্ট অর্থাৎ সেকেন্ড সেট নিয়ে আলোচনা করব। আমি কিন্তু সম্পূর্ণ কথা দিতে পারছি না যে আমি নিয়ে আলোচনা করবই, আমি কিন্তু আলোচনা করতে পারি যদি আমি সময় পাই। ঠিক আছে, তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করি। দেখুন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 পরিবেশ তৃতীয় শ্রেণী। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক. কাগজ তৈরির প্রধান উপকরণ কি? দেখুন, সমস্ত উত্তরই কিন্তু আপনাদের জানা, তবু আমি একবার বলে দিচ্ছি, আপনারা একবার চোখ বুলিয়ে রাখুন। কাগজ তৈরির প্রধান উপকরণ কি? উত্তর হলো কাগজ তৈরির প্রধান উপকরণ হলো বাঁশ। 2. পোস্ট অফিসের বাংলা কি? উত্তর পোস্ট অফিসের বাংলা ডাকঘর। গ. সূর্য থেকে আমরা কি কি পাই? উত্তর হবে সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। ঘ. পারিবারিক জীবিকা বলতে কি বোঝো? উত্তর হবে বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করেছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরও অনেক কিছু। এগুলো সব পারিবারিক জীবিকা, অর্থাৎ পারিবারিক সূত্রে যে জীবিকা আমরা পেয়ে থাকি সেগুলি হলো পারিবারিক জীবিকা। ওর দাগে প্রকৃতির প্রধান সম্পদ কি কি? প্রকৃতির প্রধান সম্পদ কি কি? উত্তর হবে প্রকৃতির প্রধান সম্পদ হলো আলো, জল, বায়ু, মাটি ইত্যাদি। নেক্সট, চ. সপ্তর্ষি মণ্ডলে কটি তারা থাকে? উত্তর হবে সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা থাকে। তারপরের প্রশ্ন দেখুন, ছ. ছায়াপথ কাকে বলে? উত্তর রাতের আকাশের একদিক থেকে অন্য দিক অবধি কখনো কখনো একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। নেক্সট, পরের প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? তাহলে কি উত্তর আমি লিখে দিয়েছি দেখুন, কোনো নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে স্থানে আকাশ মাটির সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয় সেই কাল্পনিক সীমারেখাকে দিগন্ত রেখা বা দিকচক্র রেখা বলে। কোনো নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে স্থানে আকাশ মাটির সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয় সেই কাল্পনিক সীমারেখাকে দিগন্ত রেখা বা দিকচক্র রেখা বলে। নেক্সট কোশ্চেন, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। চলুন আমরা দেখে নিই। 2. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলছে। চলুন, এখানে বিকল্প সম্ভাব্য 3টি উত্তর দেওয়া আছে বা 4টি উত্তর দেওয়া আছে, যেটা সঠিক তার উপর টিক চিহ্ন দিতে হবে। ক. ছায়ার উল্টো দিকে থাকে সূর্য, চন্দ্র, তারা। উত্তর সূর্য। তারপরে অমাবস্যার পর শুরু হয় কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, পূর্ণিমা। উত্তর হবে শুক্লপক্ষ। নেক্সট, গ. কেউ জলে ডুবলে তাকে গামছা হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। এটা হবে গামছা। ঠিক আছে, উত্তর হবে গামছা। নেক্সট, সূর্য ওঠার সময়কে গোধূলি, কর, উষা বলে। তাহলে সূর্য ওঠার সময়কে উষা বলা হয়, তাহলে এটা হবে উষা। নেক্সট, ও. কেবলই রং বদলায় গোসাপ, গিরগিটি, টিকটিকি। উত্তর হবে গিরগিটি। তাহলে গিরগিটির উপরে টিক চিহ্ন দেবো আমরা। নেক্সট দেখুন, শূন্যস্থান পূরণ করো। 3-এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। ক. শরীরই আমাদের ড্যাশ। তাহলে শরীরই আমাদের, মানে এখানে সুস্থ শরীর হবে, অ্যাকচুয়ালি এখানে একটু ভুলও হয়েছে প্রশ্নে। সুস্থ শরীরই আমাদের ড্যাশ, এখানে হবে সুস্থ শরীরই আমাদের সম্পদ। নেক্সট দেখুন, খ. মেঘে মেঘে ঘষা লেগে ড্যাশ বেরোয়। তাহলে উত্তর হবে মেঘে মেঘে ঘষা লেগে কি বেরোয়? আগুন বেরোয়। নেক্সট দেখুন, গ. আকাশের কোনো ড্যাশ নেই। উত্তর হবে আকাশের কোনো নির্দিষ্ট রং নেই, এখানে রং হবে। নেক্সট, পরের প্রশ্ন, ডাব পেকে গেলে ড্যাশ হয়। উত্তর হবে ডাব পেকে গেলে নারকেল হয় বা নারকেল হয়। নেক্সট,
নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য বা মিথ্যা লেখো। নিচের যে বিবৃতিগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যেটা সত্য তার পাশে সত্য লিখতে হবে, আর যেটা মিথ্যা তার পাশে মিথ্যা লিখতে হবে। ক, সাঁতার না জেনে জলে নামা উচিত। সাঁতার না জানা থাকলে জলে নামা কি উচিত? মোটেই উচিত নয়, এটা মিথ্যা। ঠিক আছে, তারপরে দেখুন খ, ভিজে জামা পরে থাকলে জ্বর কাশি হতে পারে। এটা কিন্তু সত্য, তাই এখানে আমরা সত্য লিখব। তারপরে গ দেখুন, মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরতে হয়। এটাও কিন্তু সত্য, তাই এখানে সত্য লিখব। তারপরে ঘ, আদিম মানুষ পাকা বাড়িতে থাকতো। আদিম মানুষ পাকা বাড়িতে থাকতো, তখন তো বাড়িই ছিল না, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট দেখুন, ম্যাপ ইংরেজি শব্দ যার মানে মানচিত্র। এটাও কিন্তু সত্য, তাই এখানে আমরা সত্য লিখব। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন 5-এর দাগে কি বলছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে ক স্তম্ভে কিছু দেখুন শব্দ দেওয়া আছে বা সেন্টেন্সেস দেওয়া আছে, এবং গ স্তম্ভে যেগুলো দেওয়া আছে তার সঙ্গে মেলাতে হবে। তো প্রথমে রামধনু দেওয়া আছে, এই রামধনু এটা কার সঙ্গে মিলবে? দেখুন এখানে আছে খ স্তম্ভে এখানে আছে দেখুন বেনি আসহ কলা, তাহলে এটা হবে এইটার সঙ্গে, তাই না? এখানে লিখে দিলাম। তারপরে দেখুন দুপুরের ছায়া, এখানে দুপুরের ছায়া সবচেয়ে ছোট, তাহলে এখানে দুপুরের ছায়া সব থেকে ছোট, এটির সঙ্গে মিলিয়ে দেব। তারপরে দেখুন গ, সাঁতার কাটা খুব ভালো, এখানে দেখুন আছে ব্যায়াম, তো এখানে ব্যায়ামের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেব। নেক্সট দেখুন, জলীয় বাষ্প জমে তৈরি হয় মেঘ, তাহলে এটা মেঘের সঙ্গে মিলিয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখুন বাগানের ফল, এটা দেখুন এখানে বাগিচা সম্পদ আছে, এখানে বাগিচা সম্পদের সঙ্গে মিলিয়ে দেব। ঠিক আছে, তো একবার দেখে নিন কীভাবে মিলিয়ে দিলাম কোনটার সঙ্গে কোনটা। রামধনের সঙ্গে বেনি আসহ কলা, আর এখানে দুপুরের ছায়া সবচেয়ে ছোট, সাঁতার কাটা খুব ভালো ব্যায়াম, জলীয় বাষ্প জমে তৈরি হয় মেঘ, আর বাগানের ফল বাগিচা সম্পদ। ঠিক আছে, তো চলুন আমরা পরবর্তী প্রশ্নের জন্য চলে যাব। তোমরা কে কিভাবে জল বাঁচাও? জল বাঁচাতে আর কি কি করা যায় তা নিচের ছকে লেখো। এখানে বলছে মাটির নিচে জল দিয়ে কি কি করো। মাটির নিচে জল দিয়ে আমরা কি করি? আমরা পান করি, আমরা স্নান করি, আমরা জামা কাপড় পরিষ্কার করি, তাই তো? তারপরে কি করি? আমরা চাষবাসের কাজে ব্যবহার করি না? তাই এগুলো আমরা লিখে দিই। চলুন আমরা লিখলাম, কি কি লিখলাম এখানে, যে মাটির নিচে জল দিয়ে কি কি করি? পান করি, স্নান করি, বাসনপত্র পরিষ্কার করি, জামা কাপড় পরিষ্কার করি, চাষিরা জলসেচ করে চাষের জমিতে, তাই না? তারপরে দেখুন এখানে কি আছে, ওই জল বাঁচাতে কি কি করো। তাহলে এই ওই জল বাঁচাতে আমরা আর কি কি করি, এখানে আমি লিখে দিয়েছি দেখুন, আপনারা আপনাদের মতো লিখে দেবেন। জল অপচয় বন্ধ করা, মানে আমরা বন্ধ করি বা বন্ধ করার চেষ্টা করি। ভূগর্ভস্থ জলস্তর পুনরুদ্ধারে রেইন ওয়াটার হারভেস্টিং ব্যবহার করা। ভাঙা কল ঠিক করা, মানে যে কলগুলো দেখবেন রাস্তার ধারে অনেক কল খোলা থাকে সেগুলো ঠিকঠাক করে না, সেগুলো দিয়ে জল অপচয় হয়, যাতে জলের অপচয় বন্ধ হয়। জমিতে সঠিক পরিমাণে জল ব্যবহার করা, অত্যাধিক জল ব্যবহার না করা। এবারে পরের প্রশ্ন কি বলছে এখানে, ওই জল বাঁচাতে আর কি কি করা যেতে পারে। তাহলে আমি আরেকটু এখানে লিখে দিচ্ছি যে ওই জল বাঁচাতে কি কি লিখলাম, জলাধার বা পুকুর খনন করে বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে। জলাধার বা পুকুর খনন করে বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে। জলের পুনর্ব্যবহার বা রিসাইকেলিংয়ের ব্যবস্থা করতে হবে। জল ব্যবহারে সচেতনতা প্রচার করতে হবে। গাছ লাগানো এবং বন সংরক্ষণ করা, কারণ গাছ জল ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, এই পর্যন্ত লিখে দেবেন। নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের জন্য। দেখুন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, রাস্তা পার হওয়ার নিয়মগুলি কি কি? রাস্তা পার হওয়ার নিয়ম আপনারা সংক্ষেপে লিখে দেবেন। আমি একটু বড় করে লিখে দিয়েছি এখানে দেখুন, আমি লিখে দিয়েছি রাস্তা পারাপার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ, তবে এটি সঠিকভাবে না করলে বিপদের ঝুঁকি থাকে। সুতরাং নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নিচের নিয়মগুলো মেনে চলা উচিত। কি কি নিয়ম আমি লিখে দিলাম দেখুন, জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, সাবওয়ে বা ট্রাফিক সিগন্যালের নিকট দিয়ে রাস্তা পার হতে হবে। 2 দাগে, ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলে উঠলে বা ওয়াক সংকেত এলে রাস্তা পার হতে হবে। লাল বা হলুদ বাতি জ্বললে অপেক্ষা করতে হবে। নেক্সট 3, রাস্তার দুপাশে ভালো করে তাকিয়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো যানবাহন আসছে কিনা। 2 সাইডে তাকিয়ে যেতে হবে আমাদের, একদিকে তাকিয়ে দৌড়ালাম এরকম করলে হবে না। তারপরে দেখুন 4, রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা বা হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তারপরে 5, রাস্তার পাশে ফুটপাত থাকলে সেটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, আরও কিন্তু দেখবেন ক্লাস 3 বইয়ে আরও দেওয়া আছে যে ঝড়ের সময় যদি রাস্তা দিয়ে পারাপার করা হয় বা রাস্তা দিয়ে যাতায়াত করা হয়, সেই সময় কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বড় কোনো গাছের নিচে আশ্রয় নিলে হবে না।
ঠিক আছে। তারপর আবার আছে কোনো বাচ্চা বা বয়স্কদেরকে সাহায্য করতে হবে, এই ধরনের আছে দেখবেন। তারপরে খ দেখুন, সম্পদ বলতে কি বোঝো, সম্পদ কয় প্রকার, দুটি সম্পদের নাম লেখো। তাহলে সম্পদ বলতে কি বোঝো, তাহলে সম্পদ কি, এটা সংজ্ঞাটা আমি কি লিখে দিয়েছি। সম্পদ হলো এমন উপাদান বা উপকরণ যা মানুষের বিভিন্ন চাহিদা পূরণে সাহায্য করে এবং জীবনযাত্রার মান উন্নত করতে ব্যবহৃত হয়। আরেকবার দেখুন, সম্পদ হলো এমন উপাদান বা উপকরণ যা মানুষের বিভিন্ন চাহিদা পূরণে সাহায্য করে এবং জীবনযাত্রার মান উন্নত করতে ব্যবহৃত হয়। এটি হতে পারে প্রাকৃতিকভাবে প্রাপ্ত, মানুষের তৈরি অথবা আর্থিক। সম্পদের সঠিক ব্যবহার জীবনকে সহজ ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে দেখুন, সম্পদ সাধারণত দুই প্রকার, প্রাকৃতিক সম্পদ, এইসব সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্ট হয় এবং মানুষ এগুলো সংগ্রহ করে ব্যবহার করে, উদাহরণ জল, মাটি, খনিজ পদার্থ ইত্যাদি। তারপর দেখুন মানব সম্পদ, মানুষের শারীরিক ও মানসিক শ্রম, দক্ষতা, জ্ঞান ও শিক্ষা যা কাজের মাধ্যমে মূল্য সৃষ্টি করে, এগুলো হলো মানব সম্পদের উদাহরণ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শেষ করি।